শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র শুভ্র। সদরঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, ঈদকে কেন্দ্র করে লঞ্চে ঢাকা ছাড়ছেন অনেকে। সকালে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে সীমিত সংখ্যক লঞ্চ ছাড়ে, কিন্তু বিকেল গড়াতেই বাড়ে ব্যস্ততা। নদীপথে দেশের বিভিন্ন প্রান্তের গন্তব্যে পৌঁছাতে মানুষের ভিড় বাড়ে। এ সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি কাউকেই। মাস্ক ব্যবহারেও অনেকে ছিলেন উদাসীন। ডেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ছাড়ে লঞ্চগুলো। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। এতদিন কি করবো, ঢাকা শহর লকডাউন দিয়ে দিয়েছে, ঈদের পরে আবার লকডাউন দিব, সেই জন্য যেতেছি। ঈদের আনন্দ বাড়িতে করবো, এই জন্য যাচ্ছি। গরম লাগে তো এই জন্য মাস্কটা বানি ঘামে গেছি। এখন তো বাড়িতে যাব কোরবানির সামনে, তাই লকডাউনে গাড়িগুলির সমস্যা, যাইতে সমস্যা ছিল তাই। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিয়েছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, ঘাটে যাত্রীদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং লঞ্চগুলো তো সামনে মানুষ দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি। সার্বিকভাবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সেখানকার মানুষের সচেতনতার মাত্রা কতখানি, সেই প্রশ্ন নিশ্চয়ই করেছেন আপনি। আর সার্বিক কি চিত্র দেখলেন? সৌমিত্র, আসলে লঞ্চে স্বাস্থ্যবিধি মানানো যেমন কষ্টকর, তেমনি মানাও তেমনি কষ্টকর। দুটোই আপনি জানেন, ভালো করেই জানেন যে একটি লঞ্চে একসঙ্গে অসংখ্য যাত্রী বহন করতে হয় এবং সেই যাত্রীগুলো যখন এক জায়গায় আসে তখন আসলে এই স্বাস্থ্যবিধিটা আসলে মানানো খুব কষ্টকর হয়ে যায়। আমি একটু দেখাই যে টার্মিনালে যে অবস্থা, সবাই বাড়ি যেতে চাচ্ছে, বাড়ি যাবে এবং এক ধরনের আতঙ্ক আছে তাদের আতঙ্কটা হচ্ছে যে সামনে আবার লকডাউন এবং সেই লকডাউনে কোনো কিছুই খুলবে না, চলবে না, বেকার থাকতে হবে। সব মিলিয়ে আসলে মানুষজনের ভিতরে এই আতঙ্ক এবং ঈদ করতে যাওয়ার এক ধরনের আনন্দ সবই কিন্তু এখানে আছে। আর স্বাস্থ্যবিধি মানানোর জন্য পুলিশ আছে এবং সেই সঙ্গে টার্মিনাল কর্তৃপক্ষ আছে, তারপরও আসলে সম্ভব হচ্ছে না। বুঝতেই পারছেন প্রত্যেকটি লঞ্চে কি পরিমাণ মানুষ এই যাতায়াত করে। একসঙ্গে এতগুলো মানুষ যখন একটি জায়গায় থাকে তখন আসলে সেই স্বাস্থ্যবিধি মানানোটি আসলে কষ্টকরই হয়ে যায় এবং সেই দৃশ্যই কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখছি। আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারাও কোনো সদুত্তর দিতে পারেনি যে আসলে কিভাবে এটি সম্ভব। আদতে সম্ভব না। যতই সময় যাচ্ছে সৌমিত্র, ততই বাড়ছে যাত্রী চাপ এবং ঈদের আগে যে কি দৃশ্য হয় সেটি তো আপনি ভালো করেই জানেন। সেই বাস্তবতা বুঝতেই পারছি। আপনি যেমনটি বলছিলেন এবং আপনি ঠিকই বলছিলেন যে আসলে লঞ্চের যে ব্যবস্থা, আসনের যে বিন্যাস, ফলে এবং ডেকের যে উন্মুক্ত জায়গা, সেখানে আসলে আলাদা করে স্বাস্থ্যবিধি মেনে চলা একটু কঠিন এবং সময়ের সঙ্গে সঙ্গে যখন বিপুল সংখ্যক যাত্রী একসঙ্গে ভিড় করবেন তখন সেটা প্রায় অসম্ভব হয়েই দাঁড়াবে। আপনাকে ধন্যবাদ রাব্বি। প্রিয়জনের সাথে ঈদ করতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন মানুষ। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছেন ধরছেন বাড়ির পথ। মহাসড়কে কোরবানির পশুর হাটের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। সেই কারণেই রাজধানীতে প্রবেশে বিলম্ব হচ্ছে বাসগুলোর। তাই টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে গন্তব্যে বাস ছেড়ে যেতে পারছে না, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। স্বল্প ছুটি ও করোনা ঝুঁকি বিবেচনায় যাত্রী সংখ্যাও তুলনামূলক কম। কাউন্টারগুলোতে ভিড় করে টিকিট কাটছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মানায় মালিক শ্রমিকরা সতর্ক থাকলেও যাত্রীদের অনেকের ক্ষেত্রে আছে অনীহা। তারপর আমি দাদুকে যাব, দাদুর বাসায়। ভাড়া ডবল নিচ্ছে এবং কোনো স্বাস্থ্যবিধি মানানো হচ্ছে না এবং গ্যাজগাজি করে লাভ হইল কি আমাদের? ডাবল সিটে দুইজন করে নিতেছে, কিসের জন্য নিতেছে? ড্রাইভাররাই তো দুজন করে তুলতেছে, তাহলে আর কিছু বলার থাকে নাকি আমাদের? করোনা এত যা ভয়াবহ অবস্থা, তারপর আমাদের কোনো স্বাস্থ্যবিধি মানতেছে না। চাপ মোটামুটি আছে, মোটামুটি চাপ আছে, এমন একটা যাত্রী নাই। প্রত্যাশা করতেছি গাড়ি সবসময় চলুক, কারণ গাড়ি চললে আমরা ঠিক থাকি, নাইলে আমাদের আর কোনো ঠিক থাকার লাইন নাই। রাজধানীর গাবতলী এলাকায় সহকর্মী আলামিন হক অহনকে দেখতে পাচ্ছি। আলামিন, গাবতলীতে আপনি রয়েছেন মানে আপনি নিশ্চয়ই যারা ঈদযাত্রায়, সড়কপথে ঈদযাত্রায় যারা ঘরমুখো হচ্ছেন তাদের খোঁজ খবর জানাতে পারবেন, সড়কের চিত্র জানাতে পারবেন। আবার গাবতলী এলাকা বলে সেখানে একটা স্থায়ী পশুরহাট রয়েছে, ফলে সেখানে সেই পশুরহাটের কারণে যানজটের চিত্র কি দাঁড়ালো এবং পশুরহাটমুখী মানুষের ভিড়, সেগুলো আপনার চোখে পড়েছে কিনা একই সঙ্গে জানতে চাই। সৌমিত্র, অন্যান্য সময়ে, অন্যান্য কোরবানির ঈদের সময়ে যা ঘটে ঠিক পশুরহাটের চিত্র তেমনটি, এবং তার কারণে এই এলাকায় যে যানজটের সৃষ্টি হয় সেটি আসলে তৈরি হয়েছে।
আমি এই মুহূর্তে আসলে ভেতরে রয়েছি, অর্থাৎ কাউন্টারগুলোতে রয়েছি। ঘরমুখো মানুষ কিভাবে বাড়ি যাচ্ছেন কিংবা তাদের সেই টিকিট প্রাপ্তির খবর জানাতে চাই আপনাকে। আমি রয়েছি কাউন্টারগুলোর সামনে। সকালবেলা যে চিত্র ছিল সৌমিত্র, এখন সেই চিত্রের কিছুটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন সকালে প্রচুর মানুষ টিকিটের জন্য এসেছিলেন, তবে এখন আসলে টিকিট বিক্রেতাই তাদেরকে ডেকে নিচ্ছেন, অর্থাৎ একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এবং এখানে স্বভাবতই বৃহস্পতিবার এবং শুক্রবারে যে ভিড়টা থাকে অন্যান্য সময়ে, সেটার একটা কারণ ছিল। আর ঈদ তো বটেই, ঈদের কারণে মানুষ ঘরে ফিরতে চান। করোনার লকডাউনের যে শিথিল করা হলো গতকাল, তারপরেই কিন্তু চিরচেনা রূপে ঢাকা শহর ফিরতে শুরু করে। মানুষ ঘরে ফিরে যাওয়ার জন্য টিকিট কাউন্টারগুলো আসলে হুমড়ি খেয়ে পড়েন। সেই চিত্র সকালে ছিল, এখনও সেই চিত্র কিছুটা বদলে গিয়েও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা টিকিটের অপেক্ষায় রয়েছেন। তবে কয়েকজন যাত্রী আমাদেরকে অভিযোগ জানাচ্ছিলেন যে নির্ধারিত যে ভাড়া, সরকার নির্ধারিত ভাড়া অর্ধেক সিট ফাঁকা রেখে একটি সিট বিক্রি করেও যে পরিমাণ টাকা নেয়ার কথা, সেই পরিমাণ টাকার চাইতেও তারা বেশি টাকা নিচ্ছে। যাত্রীদের এই ধরনের অভিযোগ ছিল। সকালবেলা শিডিউল বিপর্যয় ছিল। এ ধরনের অভিযোগ ছিল যে কোনো কোনো বাসে আসলে 2 জন যাত্রী ঠিকই নেওয়া হচ্ছে, অর্থাৎ 2 জন যাত্রী বলতে 100% যাত্রীর কথা বলছি আমি, অর্থাৎ সিট ফাঁকা রাখার বিষয়টি মানা হচ্ছে। এই ধরনের নানা অভিযোগ ছিল। তারপরেও ঘরমুখো মানুষ ঈদ যাত্রায় আনন্দ উপভোগের জন্য ফিরতে চান গ্রামে, ফিরছেন গ্রামে। সৌমিত্র, ফিরছেন। ধন্যবাদ আলামিন। ঘরমুখোদের চাপে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকালের দিকে তীব্র যানজট দেখা দেয়। গাড়ির চাপ ছিল রাজধানীর অভ্যন্তরেও। আজ সকালে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, ঈদের আগে ঘরমুখো যাত্রীর চাপ বাড়ায় এমন যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ যানবাহনে বসে থেকে নাকাল হন যাত্রীরা। বিশেষ করে অফিসগামী যাত্রীরা এতে বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে আবার বাধ্য হয়ে গণপরিবহন থেকে নেমে হেঁটেই রওনা দেন নিজ নিজ গন্তব্যে। বিভিন্ন সড়কে সংস্কার কাজ চলায় এবং সবাই একসাথে ঢাকা ছাড়ার চেষ্টা করায় এই যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মেনেই কমলাপুর ত্যাগ করছে ট্রেনগুলো। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, ঈদে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেইল কমিউটার ট্রেন চলবে সারা দেশে। এর মধ্যে ঢাকা ছেড়ে যাবে 25 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল কমিউটার ট্রেন। ঈদের পর ঢাকা ফেরার টিকিট অনলাইনে বিক্রি হবে 18 জুলাই। করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হয়েছে। মাসুদ সারওয়ার জানান, স্টেশনে নয়, এবার সব টিকিট বিক্রি করা হয়েছে অনলাইনে। মানুষজন কম, মোটামুটি মানা হচ্ছে আর কি। আর একটা করে আপনার করছে আর কি, 2টা সিটে তো একজন করে টিকিট কাটা হয়েছে। সরকারি আদেশ মাইনে চলতে এগুলো ঢোকার আগে আমাদের হ্যান্ড স্যানিটাইজার করতে দিয়েছে। তার মানে যথারীতি মোটামুটি ঠিক আছে স্বাস্থ্যবিধি। জাতি সাধারণের একটা প্রবণতা আছে যে মনে করে আমি ট্রেনের ভিতরে সেই ট্রেনে উঠেই মাস্কটা খুলে ফেলছে, কিন্তু মাস্ক আছে দেখবেন যে খুলে বসে আছে। তো এই ব্যাপারটা আমরা তো ওনাকে বারবার সতর্ক করছি। করোনা ও উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় বিভিন্ন জেলায় 115 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছেন 32 জন। মৃতদের মধ্যে 9 জনের বাড়ি খুলনায়। রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 15 জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 13 জন। সমান সংখ্যক 13 জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। বরিশাল বিভাগে গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 12 জনের। ফরিদপুরেও মৃত্যু হয়েছে 12 জনের। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় প্রাণ গেছে আরও 9 জনের। সমান সংখ্যক 9 জন মারা গেছেন সিলেট বিভাগে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েই চলেছে কোভিড উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ। দেখা দিয়েছে আইসিইউ সংকট। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগী বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে চিকিৎসা সংকট। আক্রান্তদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। রোগীদের বড় একটি অংশই শ্বাসকষ্ট নিয়ে আসায় বেড়েছে আইসিইউর চাহিদা। এরই মধ্যে রাজধানীর সব করোনা হাসপাতালে সক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি আছেন। ফলে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে রোগীর অবস্থা বিবেচনা করে ভর্তি নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে হাসপাতালে আসা এদের অনেকের অবস্থা সংকটাপন্ন বলেও জানান চিকিৎসকরা। তবে শুক্রবারে উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করতে আসা মানুষের উপস্থিতি কম ছিল টেস্ট বুথগুলোয়। কঠোর বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনে খুলেছে দোকানপাট, মার্কেট। তবে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া সহ বড় বড় শপিং মল কেন্দ্রিক এলাকায় ছুটির দিনে যানজট দেখা গেছে। কেউ আসছেন পরিবারের সবাইকে নিয়ে, আবার কেউ একা একা করছেন কেনাকাটা।
ক্রেতারা বলছেন এমনিতেও কুরবানি ঈদে কেনাকাটার প্রয়োজন কম থাকে, কিন্তু বেশ কয়েকদিন লকডাউন থাকায় জরুরি কেনাকাটা করতে হচ্ছে তাদের। সরকার এবার গণপরিবহন খুলে দেয়, গ্রামের স্বজনদের জন্য কেনাকাটা করছেন অনেকে। বিক্রেতাদের আশা, গত 2-3 মাস ধরে যে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা, ক্রেতাদের সমাগম বেশি হলে কিছুটা কাটিয়ে ওঠা যাবে। আর গ্রামে গেলে কিন্তু বাঙালিদের একটা থাকি যে কারোর জন্য গিফট নিয়ে যাওয়ার। অনেকদিন পরে গ্রামে যাওয়া, এটা তো অনেক খুশির খবর। করোনা ভাইরাসের জন্য ফ্যামিলি নিয়ে আসলে তো বিপদ, একাই আসছি যেন ওরা থাক। 6 দিনে আমরা আহামরি কিছু করতে পারবো না, তারপরে স্টাফ বেতনটা অন্তত যেন দিতে পারে, কারণ আমাদের এখানে যতগুলো স্টাফ চাকরি করে সবাই একজন মধ্যবিত্ত। রাজধানীর পশুর হাটগুলোতে বিক্রির জন্য তোলা হয়েছে পর্যাপ্ত পশু, আনা হচ্ছে আরও। শনিবার থেকে বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও বিচ্ছিন্নভাবে এরই মধ্যে শুরু হয়েছে বেচাকেনা। তবে তুলনামূলক দাম বেশি বলে মন্তব্য ক্রেতাদের, তাই অপেক্ষা হাট জমে ওঠার। ঢাকা উত্তর সিটিতে বসেছে 1টি স্থায়ী সহ 10টি পশুর হাট, আর ঢাকা দক্ষিণে বসেছে 11টি। বলা হচ্ছে করোনার কারণে ঢেলে সাজানো হয়েছে ব্যবস্থাপনা, মনিটরিং করবে কর্পোরেশনের টিম। হাট মানেই হাজার মানুষের পদচারণা, করোনার এই ঊর্ধ্বমুখী সময়ে তাই সচেতনতার বিকল্প নেই। সহকর্মী এইচএম জাকিরকে দেখতে পাচ্ছি ভোলা থেকে, তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে গরুর হাটের খবর জানাতে। জাকির, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের কি বক্তব্য, আর বিক্রেতারাই বা কি বলছেন সার্বিক পরিস্থিতির ব্যাপারে? সবই তো গরুর সরবরাহ বলতে আজকে হয়তো এই ভোলা পৌরসভার যে হাটটি রয়েছে এখানে বিশেষ করে বিকেল 3টা থেকে গরুরও পরিমাণ অনেক বেশি ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি বৃষ্টি, তাতে করে ক্রেতা এবং বিক্রেতারা যারা খামারিরা গরু নিয়ে এসে তারা কিন্তু এক এক করে মাঠ থেকে গরু নিয়ে ত্যাগ করছে। এই আর তাছাড়া ভোলার জেলায় প্রায় 25টি স্থানে আজকে গরুর হাট বসে। সেই ক্ষেত্রে এই পৌরসভা অঞ্চলটিতে গরুর পরিমাণ অনেকটা কম বলেই চলে। পাশাপাশি অন্যান্য জায়গায় হয়তো বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বা উপজেলা শহরগুলোতে হাটগুলো পর্যাপ্ত গরুর উপস্থিতি থাকে। সেই ক্ষেত্রে আমরা এখানে যে ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, বিক্রেতারা বিশেষ করে বলছে তারা যে রকম দাম চাচ্ছে সেই রকম কিন্তু আশানুরূপ দাম তারা গরু বিক্রিতে পাচ্ছে না। তাছাড়া ক্রেতারাও অভিযোগ করছে গত বছর তারা যেই গরু 1,50,000 টাকা দিয়ে ক্রয় করেছে, এই বছর সেই গরুর দামই চাচ্ছে 2,50,000, 60,000, যা 2 লক্ষ টাকাও বিক্রি করছে না, এমনটি কিন্তু অভিযোগ করছে। এই পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখছি যে ভোলা থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক যোগে গরু চলে যাচ্ছে অন্য জেলায়। সেই ক্ষেত্রে হয়তোবা শেষের দিকে গরুর কিছুটা সংকটও তৈরি হতে পারে, এমনটি কিন্তু অনেকে সংখ্যা প্রকাশ করছে। পাশাপাশি সেক্ষেত্রে অনেকে চেষ্টা করছে যে প্রথম নাগাদই গরু কিনে তারা হয়তো বেশি দাম হলেও গরু কেনার চিন্তাভাবনা রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে দাম নিয়ে কিন্তু অভিযোগটি আমরা দেখতে পাচ্ছি। সৌমিত্র, দাম নিয়ে অভিযোগ আছে, কিন্তু এখানে যেহেতু একটু খোলামেলা জায়গা দেখতে পাচ্ছি এবং ভিড়ও ওই তুলনায় কম অন্যান্য জায়গার যে চিত্র, ফলে সংক্রমণের ঝুঁকি খানিকটা কমে এবং মানুষজন যারা কিনতে কেনাকাটা করতে আসছেন বা বিক্রি করতেও যারা আছেন তারা একটু স্বচ্ছন্দে হয়তো বেচা কেনাটা করতে পারবেন। জাকির, ধন্যবাদ আপনাকে। বিশ্বে 40,82,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। একদিনেই মৃত্যুবরণ করেন 8,500-এর মতো মানুষ। দৈনিক মৃত্যু তালিকার শীর্ষে ব্রাজিল। বৃহস্পতিবারও করোনার প্রকোপে 1,500-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেন লাতিন দেশটিতে। 53,000-এর মতো মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি। অবশ্য দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। 24 ঘন্টায় দেশটির আরও 57,000 মানুষের দেহে পাওয়া গেল করোনা। এদিন রাশিয়ায় 791, ভারতে 544, কলম্বিয়ায় 496 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে দৈনিক মৃত্যু সংক্রমণ। বৃহস্পতিবারও 333 জনের প্রাণহানি দেখল মার্কিন মুলুক। বিশ্বে মোট শনাক্ত 18,97,00,000 সংক্রমণ। পবিত্র হজের মাত্র 2 দিন আগে করোনা ভাইরাস পরীক্ষা এবং টিকাদান চক্রে জড়িত 120 জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায় এই তথ্য। অভিযোগ, চক্রটি ভুয়া টিকা এবং পরীক্ষার জাল সনদ ব্যবহার করত। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো চক্রটিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের 9 কর্মকর্তা রয়েছেন। এছাড়া 21 জন জালিয়াতির মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত, যাদের বেশিরভাগই বিদেশি। বেআইনি সেবা গ্রহীতাদের মধ্যে 76 জন সৌদি আরবের নাগরিক, বাকি 16 জন দেশটির বাসিন্দা।
গ্রেফতারকৃতদের সবাই অভিযোগ স্বীকার করেছেন। মহামারীকালে অনুষ্ঠেয় দ্বিতীয় হজে ভ্যাকসিন গ্রহণের সনদধারী 60,000 মুসল্লি অংশ নিতে পারবেন। তারপরও মানতে হবে কঠোর করোনা শিষ্টাচার। শনিবার সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন হজব্রত পালনে অনুমতিপ্রাপ্তরা। 18 জুলাই শুরু পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত জার্মানি। প্রলয়ঙ্করী বন্যায় এখন পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে অন্তত 80 জনের। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে দেশটির রাইনল্যান্ড পালাটিনাট প্রদেশটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে অঞ্চলটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। এমনকি নৌকার মাধ্যমে পৌঁছানো সম্ভব হচ্ছে না অনেক লোকালয়ে। তাই দুর্গত এলাকা থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের। বহু ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়ার শঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ইউরোপের অন্যান্য দেশেও। 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বেলজিয়াম সরকার। বন্যায় বিপর্যস্ত নেদারল্যান্ডসও। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত লিটন দাসের সেঞ্চুরিতে 9 উইকেটে করে 276 রান। জবাব দিতে নেমে শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 13 রান। হারারেতে প্রথম ওয়ানডেতে শুরু থেকেই অতিথিদের চেপে ধরেন মুজারাবানি। নিজের দ্বিতীয় ওভারে 0 রানে তামিম ইকবালকে তুলে নেন মুজারাবানি। 19 রান করা সাকিবও শিকার হন তার। একই রানে ফিরতে হয় মোহাম্মদ মিঠুনকেও। 74 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনকে থিতু হতে দেননি এনগারাফা। তবে লিটন দাসকে সাথে নিয়ে 93 রানের জুটিতে বিপর্যয় সামাল দেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। 33 রানে রিয়াদ সাজঘরে ফিরলেও ক্যারিয়ারে 4র্থ সেঞ্চুরি তুলে নেন লিটন। শেষ দিকে আফিফ হোসেনের ঝোড়ো 45 ও মেহেদির 26 রানে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। দেশে করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 187 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 17,465 জন। নতুন শনাক্ত হয়েছেন 12,148 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 28.96%। নমুনা পরীক্ষা করা হয়েছে 41,947টি। এ পর্যন্ত শনাক্ত 10,83,922 জন। 24 ঘন্টায় 8,536 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 9,14,343 জন। মৃত 187 জনের মধ্যে পুরুষ 113 জন, 74 জন নারী। বিভাগভিত্তিক প্রাণহানি হিসাবে ঢাকায় সর্বোচ্চ 68 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 39, চট্টগ্রামে 36, রাজশাহীতে 14, সিলেটে 9, বরিশালে 8, ময়মনসিংহে 7 ও রংপুরে 9 জন মারা গেছেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও 2007 সালে শেখ হাসিনার বিকল্প খুঁজতে তৎপর ছিলেন, এমনই অভিযোগ করেন দলের বর্তমান কমিটির নেতারা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনায় এমন অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন খোদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যারাই শেখ হাসিনাকে মাইনাসের ষড়যন্ত্র করেছিলেন তারাই এখন আবার মন্ত্রীর পদেও আছেন বলে অভিযোগ করেন তারা। তৎকালীন সিনিয়র নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। বাংলাদেশের রাজনীতিতে সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। ষড়যন্ত্র হয়েছে, যে কারণে আমরা চাইলাম এখানে মায়াভাই মোবাজ্জেল হোসেন চৌধুরী মায়াভাই উপস্থিত নেই। যদি তার কথা না বলি তাহলে কৃপণতা করা হবে, তার কথা যদি না বলি তাহলে নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করা হবে। আমরাও বলেছি বিদেশি কূটনীতিকদের, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এই বাংলাদেশে এসে বলেছিল আমাদের লক্ষ্য মাইনাস শেখ হাসিনা। আমরা সেদিন বলেছি মাইনাস শেখ হাসিনা বলে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না। 111-এর এখনো রঙিন কোয়াব দেখছেন, সেই রঙিন কোয়াব বাংলাদেশে আর কোনোদিনও সফল হবে না। আপনাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। করোনা আক্রান্তদের সহায়তায় বিএনপির নেওয়া বিভিন্ন কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির পক্ষ থেকে গঠিত করোনা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক টুকু বলেন, সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে বাংলাদেশে করোনা পরিস্থিতি জটিল হয়েছে। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে সরকারি নানা পদক্ষেপের সমালোচনা করেন তিনি। বলেন, ঈদের আগে লকডাউন উঠিয়ে নিয়ে সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। এবার কিন্তু করোনার এপিক সেন্টার ঢাকা না, গতবার ঢাকা ছিল, গ্রামে কম ছিল, এবার গ্রামে বেশি আছে, ঢাকাতে কম আছে। এখন এই ঈদে আপনার সবাই বাড়ি যাবে, বাড়ি যেয়ে আবার ওইখান থেকে যখন ঢাকায় ফেরত আসবে তখন করোনা নিয়ে সারা দেশে বিস্তার করার ব্যবস্থা করবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির সদ্য সাবেক সদস্য ডক্টর শামসুল আলম।
1 যুগ চুক্তিভিত্তিক এই বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। গত 30 জুন তার মেয়াদ শেষ হয়েছে। আগামী রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। শামসুল আলম পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 35 বছর অধ্যাপনা শেষে প্রেষণে ছুটিতে যান। 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন তিনি। কর্মজীবনে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংশোধন ও পুনর্বিন্যাস, 6ষ্ঠ, 7ম, 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যান সহ নানা পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রেখেছেন তিনি। কাজের স্বীকৃতি স্বরূপ অর্থনীতিতে 21 পদক লাভ করেন ডক্টর শামসুল আলম। লকডাউনের পর দেশের সকল শিল্প কারখানার অগ্নি নিরাপত্তা সহ সকল নিরাপত্তা বিষয় পরিদর্শন করবে সরকার। বিডা, বিজিএমই এবং এফবিসিসিআই এর সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি এই পরিদর্শনের কাজ শুরু করবে। সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিটির প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, কমিটি পরিদর্শন শেষে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করবে। উপদেষ্টা বলেন, সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কমপ্লায়েন্স বাস্তবায়নের জন্য আলাদা একটি সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দেন উদ্যোক্তারা। আফগানিস্তানে দায়িত্ব পালনকালে তালেবানের হামলায় মারা গেছেন আলোচিত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত দানিশ বার্তা সংস্থা রয়টার্সে কর্মরত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক শহরে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে চলা সংঘর্ষ কাভার করছিলেন দানিশ। বৃহস্পতিবার রাতে তালেবানের হামলায় গুরুতর আহত হন তিনি। এই অবস্থায় একটি সামরিক ক্যাম্পে তার চিকিৎসা চলছিল। শুক্রবার ওই ক্যাম্পে আবারও হামলা চালায় তালেবান। 40 বছর বয়সী দানিশ সিদ্দিকী দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন। ইরাক যুদ্ধ, নেপালের ভূমিকম্প, দিল্লির ছাত্র আন্দোলন, নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের মতো বিভিন্ন ইস্যুতে তার তোলা ছবি তোলপাড় তোলে বিশ্বজুড়ে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন 2020 সালে দিল্লির দাঙ্গার ছবি তুলে। 7,000 বন্দী মুক্তির বিনিময়ে 3 মাসের অস্ত্রবিরতির প্রস্তাব দিল তালেবান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আফগান সরকারের মধ্যস্থতাকারী নাদের নাদরি। এখনও সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে নাদিরের ভাষ্যমতে এটি তালেবানের অনেক বড় চাহিদা, যা বিবেচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে আসতে পারে আফগান কর্তৃপক্ষ। বুধবারও পাকিস্তান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ক্রসিং দখলে নেয় তালেবান। সেনারা নথি স্বীকারের পর সরকারি দপ্তর থেকে নামানো হয় জাতীয় পতাকা। গুরুত্বপূর্ণ শহর কান্দাহারের নিয়ন্ত্রণ ঘিরে চলছে সশস্ত্র সংগঠনটির সাথে আফগান নিরাপত্তা বাহিনীর লড়াই। তালেবানের দাবি, বর্তমানে আফগানিস্তানের 1/3 তাদের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ 85% বেশি। মে মাসে দেশটি থেকে মার্কিন ও ন্যাটো বহর প্রত্যাহার শুরু হলে সক্রিয় হয় তালেবান। সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ নেতা সাদ হারিরি। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মন্ত্রিপরিষদ গঠনে গেল 8 মাস ধরে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেন। এর আগে বুধবার সাদ হারিরি প্রেসিডেন্ট আউনের কাছে 24 সদস্যের মন্ত্রিসভা বিশিষ্ট সরকার গঠনের প্রস্তাব জমা দেন। কয়েক ঘন্টা না যেতেই সেটি নাকচ করে দেন প্রেসিডেন্ট। সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে 2019 সালে পদত্যাগে বাধ্য হন সাদ হারিরি। এদিকে এই সংকটের মধ্যে লেবানন ছেড়েছেন 422 বাংলাদেশি। করোনা সংকটের কারণে টোকিও অলিম্পিকে বদলে যাচ্ছে পদক দেওয়ার প্রক্রিয়া। এবার পদক বা মেডেল নিজেকেই পড়তে হবে বিজয়ী অ্যাথলেটকে। এর আগে ইভেন্ট শেষ হওয়ার পর 3 পদকজয়ী অ্যাথলেটকে মেডেল পরিয়ে দিতেন কর্মকর্তারা। পোডিয়ামে উঠে অ্যাথলেটদের গলায় মেডেল পরিয়ে দেওয়ার দৃশ্য এবার আর দেখা যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাক। পাশাপাশি পদক ট্রেতে রাখার আগে সেগুলো জীবাণুমুক্ত করা হবে বলেও জানান তিনি। মেডেল পরার পর একে অন্যের সঙ্গে হ্যান্ডশেকও করতে পারবেন না অ্যাথলেটরা। নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষ সম্মাননা দেবে অলিম্পিক আয়োজক কমিটি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সম্মাননা ট্রফি পেতে যাচ্ছেন ডক্টর ইউনুস। আগামী 23 জুলাই জাপানে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে লরেল সম্মাননা দেওয়া হবে তাকে। ক্রীড়ার উন্নয়নে ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে সম্মানিত করতে এই ট্রফি দেয়া হচ্ছে। এর আগে 2016 রিও অলিম্পিকে এই ট্রফি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়াড কিপ কেইনো। পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রূপাতলীতে বিবদমান 2 পক্ষের পরিবহন শ্রমিকদের কথা কাটাকাটি ও মারামারি হয়। এর জেরে সকাল থেকে বরিশালের সাথে ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, পিরোজপুর সহ 7টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউন শিথিলের পর ঈদের আগে ধর্মঘটের ফলে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। ঝুঁকি নিয়ে ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন তারা।
বাংলাদেশকে স্বনির্ভর দেখতে চেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। সততা, নিষ্ঠা আর ধৈর্য নিয়ে যমুনা গ্রুপকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। দেশপ্রেমের কারণে তিনি কখনোই ঋণ খেলাপি ছিলেন না। নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এমন কথা বলেন। বিকেলে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর নিমচন্দ্র ভৌমিক। বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের সাফল্য নিয়ে আলোচনা করেন। গবেষণা হওয়া দরকার এবং এটা নতুন প্রজন্মকে জানানো দরকার। আমাদের নতুন প্রজন্ম, আমাদের লোকজন যেন এইভাবে তৈরি হয়, তারা নিজেরা যেন এক এক মানে নুরুল ইসলাম বাবুল যেন তৈরি হইতে পারে এবং তারাও যেন এরকম উদ্যোক্তা হয়ে আরও কোনো লোকজনের কর্মসংস্থান করতে পারে। কয়েক লক্ষ লোককেই তিনি কর্মসংস্থান করেছেন, শুধু তাই নয় অন্যদেরকেও তিনি উদ্বুদ্ধ করেছেন যে এইভাবে উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। জুমার নামাজ শেষে মকিমপুর সিদ্দিকিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। পানির কুয়ায় পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেছে ভারতের মধ্যপ্রদেশে। কুয়ার দেয়াল ধসে অন্তত 30 উদ্ধারকারী পড়ে যান গভীর পানিতে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ পাওয়া গেছে। জীবিত উদ্ধার হয়েছেন 19 জন। নিখোঁজ পাখিদের সন্ধানে এখনও অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা 7:30টার দিকে মধ্যপ্রদেশের বিদিশা জেলার ওই কুয়ায় পড়ে যায় এক শিশু। খবর পেয়ে তাকে উদ্ধার করতে সেখানে জড়ো হন স্থানীয়রা। এ সময় কুয়ার দেয়াল ধসে পড়ে। কর্তৃপক্ষ বলছে অনেক মানুষের চাপেই কুয়ার কংক্রিটের দেয়াল ভেঙে যায়। উদ্ধার অভিযানে অংশ নেয় একটি ট্রাক্টরও পড়ে যায় কুয়ার ভেতর। 50 ফুট গভীর কুয়াটিতে 20 ফুট পানি রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অরাজকতা ঠেকাতে 25,000-এর বেশি সেনা মোতায়েন করল দক্ষিণ আফ্রিকা। লুটপাট, সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যুর পর এই পদক্ষেপ নিল দেশটি। বর্ণবাদের অবসানের পরে এই প্রথম এত সেনা নামানো হলো দক্ষিণ আফ্রিকায়। বৃহস্পতিবার পর্যন্ত 117 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রশাসন। আইনশৃঙ্খলা ভঙ্গ করায় আটক করা হয়েছে 2000-এর বেশি মানুষকে। এরপরও থামছে না লুটপাট। অনেকেই নিজ দোকানপাট, ব্যবসা ক্ষেত্র আর সম্পদ রক্ষায় অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে লুটতরাজ বন্ধের পাশাপাশি খাদ্য সংকট মোকাবেলায় কাজ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোয়াজুলু, নাটাল এবং গৌতেং প্রদেশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবিতে গেল সপ্তাহ থেকে চলছিল আন্দোলন, যা পরে সহিংসতায় গড়ায়। এবার অলিম্পিকে করোনার হানা। বিশ্বের 17তম অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যালেক্স ডে মিনোর করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন। অস্ট্রেলিয়ান শীর্ষ টেনিস তারকা অ্যালেক্স টানা 2বার করোনা টেস্টে পজিটিভ আসেন। পরে তাকে টোকিও অলিম্পিক অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয় আয়োজক কমিটি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক অ্যালেক্সের জন্য বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান চিফ দ্য মিশন ইয়ান চেস্টারম্যান। তবে আসরের নিয়মের ওপর কারো হাত নেই। এই টেনিস তারকা সবশেষ উইম্বলডনে অংশ নিয়েছিলেন। সব গোলের হিসেব রাখা শতবর্ষী ভক্ত হার্নানকে চমকে দিয়েছেন লিওনেল মেসি। মেসির ক্যারিয়ারের শুরু থেকেই হাতে লিখে মেসির গোলের হিসাব রাখেন হার্নান। কোপা আমেরিকা জয়ের পর ছুটিতে থাকা অবস্থায় হার্নানের ব্যাপারে জানতে পেরেছেন আর্জেন্টিন অধিনায়ক। পরে এক ভিডিও বার্তায় চমকে দিয়েছেন সেই ভক্তকে। আর এই পুরো বিষয়টি সম্ভব হয়েছে হার্নানের নাতি হুলিয়ান মাস্ট্রানগেলোর সুবাদে। মেসির ক্যারিয়ারের শুরু থেকে তার কোনো ম্যাচ মিস করেননি হার্নান। বিশেষ করে প্রতিটি গোলের খুঁটিনাটি তথ্য তার অবশ্যই জানা চাই। যদি খেলা দেখতে নাও পারেন তাহলে নাতি হুলিয়ানের কাছ থেকে গোলের তথ্য জেনে নেন তিনি। সম্প্রতি বিষয়টি জানতে পেরে এক ভিডিও বার্তায় এই ভক্তের সাথে সাক্ষাতের ইচ্ছে পোষণ করেন মেসি। বরিশালের ডুপাতলি বাস টার্মিনাল এলাকায় 1.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। সকাল থেকে ব্যস্ততম বাস টার্মিনালটিতে অভিযান চালানো হয়। একে একে গুড়িয়ে দেওয়া হয় ছোট বড় 1.5 শতাধিক দোকানপাট। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায় ডুপাতলি বাস টার্মিনাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 17টি রুটে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করেন, কিন্তু অবৈধ স্থাপনার কারণে বাস চলাচল বিঘ্নিত হচ্ছিল। পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছিলেন যাত্রীরাও। জনসাধারণের দুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নরসিংদীর পাঁচদোনায় কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে শিশুসহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 8 যাত্রী। দুপুরে ঘোড়াশাল টঙ্গী আঞ্চলিক সড়কের চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কাভার্ড ভ্যানের। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 3 জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সবাই লেগুনার আরোহী।
কাভার্ড ভ্যান জব্দ হলেও পালিয়েছে চালক। এছাড়া টাঙ্গাইলে সড়কে প্রাণ গেছে একজনের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে, এমন মন্তব্য করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। বিকেলে লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। এমপি শাওন বলেন, সব বাধা বিপত্তি জয় করে বিশ্ব দরবারেও স্বমহিমায় উজ্জ্বল জননেত্রী শেখ হাসিনা। জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর জেএম সেন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠাই সবার লক্ষ্য হওয়া উচিত। অসাম্প্রদায়িক উন্নত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় অধিবেশনে সুকুমার চৌধুরীকে সভাপতি ও প্রবীর সেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। ৮ শতাধিক ছিন্নমূল ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সকালে রাজধানীর ভাটারায় সোলমাইদ উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে টোকেন প্রাপ্ত ছিন্নমূল ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ, সেমাই ও চিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা দেশে এই কার্যক্রম হাতে নিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য AKM রহমতুল্লাহ, সংসদ সদস্য হাবিব হাসান সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেফ বেজোসের মহাকাশ ভ্রমণের সবশেষ সঙ্গী হচ্ছেন 18 বছরের অলিভার ডামেন। নিলামে $28 মিলিয়ন নিশ্চিত হয় তার আসন। সমারসেট ক্যাপিটালের CEO হাসে ডামেনের ছেলে তিনি। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে বেজোসের ব্লু অরিজিন কোম্পানি। টাকার বিনিময়ে ব্লু অরিজিনের একমাত্র যাত্রী হচ্ছেন অলিভার। আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার ভাই মার্ক বেজোস সহ এই অভিযানে যাবেন মোট 4 যাত্রী। অপরজন প্রবীণ মার্কিন নভোচারী 82 বছর বয়সী ওয়ালি ফাঙ্ক। ব্লু অরিজিনের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান নিউ শেফার্ড 20 জুলাই রওনা দেবে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে। এই ছিল এখনকার সব খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।